নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পে আপনাদের স্বাগত। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে নবীগঞ্জের দৈত্য গল্পটির তৃতীয় খণ্ড। ভাঙা প্রকাণ্ড রাজবাড়ির দোতলার একখানা ঘরে বীরচন্দ্র থাকে। 200 বছরের পুরনো একখানা পালঙ্ক আর কিছু আসবাব আছে। এছাড়া বীরচন্দ্রের আর বিশেষ কিছু নেই। সামান্য জমিজমার আয় থেকে কোনো ক্রমে গ্রাসাচ্ছাদনটা চলে। বীরচন্দ্র খুবই লাজুক মানুষ। রাস্তায় বেরোলে এখনো লোকে তাকে রাজা বলে প্রণাম করে, অনেকে নজরানা দেয়। সেই ভয়ে বীরচন্দ্র বাইরে বেরোনো ছেড়েই দিয়েছে। তার কোনো বন্ধুবান্ধব নেই। বীরচন্দ্রের একটাই শখ, বীণা বাজানো। বীণার শব্দ পাছে লোকের কানে যায়, সেই জন্য বীরচন্দ্র মাঝরাতে উঠে বিভোর হয়ে বীণা বাজায়। তার মাঝে মাঝে মনে হয় এই বীণার জন্যই সে বেঁচে আছে। আজও মাঝরাতে তন্ময় হয়ে বীণা বাজাচ্ছিল বীরচন্দ্র। হঠাৎ শুনতে পেল সিঁড়ি বেয়ে ভারী পায়ে কে যেন উঠে আসছে। লাজুক বীরচন্দ্র বাজনা বন্ধ করে দিয়ে বসে রইল। এত রাতে কে আসবে? দরজায় ঘা দিয়ে কে যেন বলে উঠল, সে কোথায় রে? বীরচন্দ্র উঠল। লাজুক হলেও সে একটুকুও ভীতু নয়। চেহারাটা যথেষ্ট লম্বা চওড়া এবং রাজকীয়। তার গায়েও খুব জোর। দরজাটা খুলে সে দেখল জরির পোশাক পরা বিরাট লোকটা দাঁড়িয়ে আছে। কোন লোকটা মনে আছে তো? বীরচন্দ্র একটু অবাক হয়ে বলল, কি চাই? দৈত্যটা কুতকুতে দুই চোখে তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, লোকটা কোথায়? বীরচন্দ্র লোকের সঙ্গে বেশি মেলামেশা করে না বটে, কিন্তু তার পর্যবেক্ষণ তীক্ষ্ণ, বুদ্ধিও ধারালো এবং কাণ্ডজ্ঞানও টনটনে। সে লোকটার দিকে চেয়েই বুঝতে পারল লোকটা দেখতে যত ভয়ঙ্কর আসলে তত বিপজ্জনক নয়। সে মৃদু হেসে বলল, এখানে তো আমি ছাড়া আর কেউ থাকে না। আপনি কাকে খুঁজছেন? আরে ওই শিরিঙ্গে চেহারা লম্বা বেটেপনা লোকটা, এক মাথা টাক, তার উপর বাহারের টেরিকাটা বাবরি, গায়ের রং কালো হলে কি হবে, টক টক করছে ফর্সা। বীরচন্দ্র দরজাটা ছেড়ে দিয়ে বলল, আসুন, ভেতরে আসুন। এদিকে ভোর হতে না হতেই নবীগঞ্জে হইচই পড়ে গেল। কেউ বলে ভূত, কেউ বলে ডাকাত, কেউ বলে রাক্ষস, কেউ বা যমদূত। মাধব ঘোষাল গাঁয়ের সবচেয়ে বিচক্ষণ মানুষ। সবাই তাকে গায়ের মাতব্বর বলেই মানে। ভোরবেলা নবীগঞ্জের লোক এসে সব জড়ো হলো মাধব ঘোষালের বৈঠকখানায়। যারা দেখেছে তারাও, আর যারা শুনেছে তারাও। হারু ভট্টাচার্য বলল, নবীগঞ্জে অভাব অভিযোগ মেলা আছে বটে, কিন্তু রাক্ষসের উৎপাত কোনো কালে ছিল না। বিজ্ঞানের এই অগ্রগতির যুগে রাক্ষসটা এলো থেকে, সেটাই ভাবছি। এ তো বড় চিন্তার কথা হলো ঘোষাল মশাই। ভজনলাল বলে উঠল, ও তো সব্বাইকে খেয়ে লিবে, আমাকেও খেয়ে লিচ্ছিল। আমি তো হাত জোর করে বললুম, রাক্ষসজি একটু বইসুন, আমি থোড়া ডাল রুটি খেয়ে লই, তারপর যদি আপনি আমাকে খান তো খেয়ে মিষ্টি লাগবে। পাঁচু
একটু পিছনে ছিল। সে বলল, রাক্ষস টাক্ষস নয়, আমার সঙ্গে তার দেখা হয়েছে। ঘোষাল জ্যাঠা, আমার মনে হয় এ হলো বিভীষণ। বিভীষণের তো মৃত্যু নেই, কোথাও ঘাপটি মেরে ছিল এতদিন, হঠাৎ বেরিয়ে এসেছে। তবে কাকে যেন খুঁজছিল, ঠিক বুঝতে পারলাম না কাকে। ভজনলাল বলল, ও বাত ঠিক আছে হুজুর, রাক্ষসজি কাউকে ঢুঁড়ছে। হঠাৎ রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে এসে দুঃখবাবু ভিড় ঠেলে ঢুকলেন। হাঁফাতে হাঁফাতে বললেন, আগে একটা কথা টক করে বলে দিয়ে যাই ঘোষাল মশাই, ভূতটা কাতুকুতু পছন্দ করে না। একটা বেটে, মোটা, লম্বা, রোগা, ফর্সা আর কালো লোককে খুঁজে বেড়াচ্ছে। খুবই জটিল ব্যাপার, কিন্তু আমার আর দাঁড়ানোর সময় নেই। উফ, ওই আবার গাট্টা পড়ল, যাই। হ্যাঁ, সকাল থেকে কান ফের বন্ধ হয়ে গেছে পুটে সর্দারের। লোকের মুখ দেখে বক্তব্য অনুমান করার চেষ্টা করতে করতে সে বলল, যমদূত বাবাজিকে কাল রাতে এমন ঠকিয়েছে যে আর বলার নয়। ধরে নিয়ে যাচ্ছিল আর কি। মুখে মুখে হিসাব কষে দেখিয়ে দিলাম যে আমার মরার বয়সই হয়নি। তখন আর রাগ না, মিনমিন করে বলল, যাই হোক, একটা ধরে তো নিয়ে যেতে হবে, নইলে যমরাজা রেগে যাবেন। কিন্তু কাকে যে নিয়ে গেল তা বুঝতে পারছি নে। সকালে উঠে সারা নবীগঞ্জে টহল দিয়ে তো দেখলুম, সবাই দিব্যি বেঁচে পড়তে আছে। হরিহর পণ্ডিত মাথার ঘাম মুছে বলল, খুব ফাড়াটা গেছে রাত্রিরে। গাছে উঠে বসে আছি, তাতেও নিস্তার নেই। গাছ ধরে এমন ঝাঁকাচ্ছিল যে পাকা আমটির মতো আমার খসে পড়ার কথা। এই গায়ত্রী মন্ত্র জপ করতে থাকায় পড়িনি আর কি। নয়ন বোস একটা আংটি অদৃশ্য করে হাতের তেলোয় একটা বলের আবির্ভাব ঘটিয়ে বলল, আমার জালনার শিক তো বেঁকিয়ে ফেলেছিল প্রায়। আমি তাকে হিপনোটাইজ করার চেষ্টা করেছিলুম, কিন্তু ব্যাটা খুব চালাক। আমার চোখে ভয়ে চোখই রাখছিল না। হাবু ঘোষ একটু খেঁচি উঠে বলল, আর কেটদানি দেখিও না, তাকে দেখে তো মূর্ছা গিয়েছিলে। নয়ন গম্ভীর হয়ে বলল, আপনি ওসব বুঝবেন না। হিপনোটাইজ করার চেষ্টা করেও যদি না পারা যায়, তাহলে সেটা নিজের ওপরেই বর্তায়। ওকে বলে হিপনোটিক ব্যাকল্যাশ। সোজা কথা, আমি নিজের হিপনোটিজমে আচ্ছন্ন হয়ে পড়েছিলুম আর কি। হাবু ঘোষ গরম হয়ে বলল, দেখো, কথায় কথায় ইংরেজিতে গালমন্দ করো না। রাস্কেল, ইডিয়েট বলো ঠিক আছে, সে তবু সওয়া যায়, কিন্তু ওই ব্যাকল্যাশ ট্যাকল্যাশ খুব খারাপ কথা। ইতিমধ্যে ভিড় দেখে হরিদাস চিনেবাদাম ফিরি করতে চলে এসেছে। পঞ্চানন চায়ের কেটলি আর ভাঁড় নিয়ে এসে চা বিক্রি করতে লেগে গেছে। বাউল চরণদাস পর্যন্ত গান গেয়ে ভিক্ষে চাইছে। মাধব ঘোষাল খানিকক্ষণ চিন্তা করে বললেন, এত মানুষ যখন তাকে দেখেছে, তখন ঘটনাটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু লোকটা গেল কোথায়? ভালো করে খোঁজা হয়েছে? সবাই প্রায় সমস্বরে জানালো যে তারা সারা গাঁ আতিপাতি করে খুঁজেও তাকে পায়নি। তাতে মাধব ঘোষাল চিন্তিত মুখে বললেন, আপনারা সবাই বাড়ি যান। রাতে সবাই মিলে পালা করে গা পাহারা দিতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে রাক্ষস, খোক্কস, দৈত্য, দানব যেই হোক, ক্ষতি করার হলে কাল রাতেই সে করত। তা যখন করেনি, তখন ভয় পাওয়ারও দরকার নেই। একটু সাবধান থাকলেই হবে। ধীরে ধীরে সবাই চলে গেল, কিন্তু মাধব ঘোষালের কপাল থেকে দুশ্চিন্তার রেখাগুলো মুছল না।
তিনি উঠে ধুতি জামা পরলেন, তারপর খিড়কির দরজা দিয়ে বেরোলেন। মাধব ঘোষাল জানেন গাঁয়ের লোক সব জায়গায় খুঁজলেও একটা জায়গায় খোঁজেনি, সেই জায়গাটার কথা কারো মাথায়ও আসবে না। সেটা হলো রাজবাড়ি। আর কেউ না গেলেও রাজবাড়িতে মাধব ঘোষালের যাতায়াত আছে। তার পূর্বপুরুষেরা রাজবাড়িতে কুলপুরোহিত ছিলেন। এখন সেই প্রথা উঠে গেলেও সম্পর্কটা বজায় আছে। মাধব বীরচন্দ্রকে খুবই স্নেহ করেন। বীরচন্দ্রের অনেক গুণ, কিন্তু মুখচোরা আর লাজুক বলে জীবনে তেমন কিছুই করতে পারেনি, শুধু বীণা বাজায়। মাধবের ভয় হচ্ছিল দৈত্য বা দানব যেই হোক, সে বীরচন্দ্রের কোনো ক্ষতি করেনি তো। একটু ঘুরপথে লোকের চোখ এড়িয়ে মাধব এসে রাজবাড়িতে ঢুকলেন। ভুজঙ্গ হালদার, মনে আছে তো ভুজঙ্গ হালদারকে? বাজার সরকার রাজবাড়ির। তো ভুজঙ্গ হালদার আজও বাজারে যাচ্ছিলেন। মাধবকে দেখে তটস্থ হয়ে বললেন, পরেশ জ্যাঠামশাই যে, ভালো আছেন তো? ভুজঙ্গের তো আবার ভুলে যাবার রোগ। মাধব ঘোষাল একটু হেসে বললেন, ভালোই আছি হে ভুজঙ্গ, তা তোমাদের খবর টবর কি? ভুজঙ্গ ঠোঁট উল্টে বললেন, খবর আর কি, সেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, ডাল চচ্চড়ি খেয়ে কোনো ক্রমে বেঁচে থাকা। আজ আবার যোগ্যী বাড়ির বাজারের হুকুম হয়েছে, কে জানে বাবা কারা খাবে। তা রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে এলেন নাকি নগেনবাবু? যান, ওপরে চলে যান। মাধব ঘোষাল বুঝলেন তার অনুমানই ঠিক। এখানেই আছে কে? দৈত্যটা। নইলে মোটা বাজারের হুকুম হতো না। চারদিকটা চেয়ে দেখলেন মাধব। এক সময় এই রাজবাড়িটা ছিল বিশাল। এখন সামনের মহলটা ভেঙে পড়ে ভগ্নস্তূপ হয়ে আছে। অন্দরমহলের অনেকটাই ভাঙাচোরা। আগে এই রাজবাড়ির কত জাঁকজমক ছিল! হাতিশাল, আস্তাবল, গোয়াল, সেপাই, শান্ত্রী, দাস, দাসী। নহবতখানা থেকে রোজ সকালে শিঙা বাজত। তার এখন কিছুই নেই। বীরচন্দ্র খুবই কায়ক্লেশে থাকে। ভালো করে খাওয়া জোটে না, নতুন পোশাক কেনার সামর্থ্য নেই বলে ছেঁড়া ময়লা পড়ে থাকে। বীরচন্দ্র মাধবকে কয়েকবারই বলেছে, আমার যদি টাকা থাকতো তাহলে বাবুগুড়ি না করে আমি নবীগঞ্জের উন্নতি করতাম। মাধব একটা দীর্ঘশ্বাস ফেলে মহল্লায় গিয়ে ঢুকলেন। তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। দোতলার বিশাল বৈঠকখানায় বীরচন্দ্র একা বসে বিষণ্ণ মুখে কি যেন ভাবছিল। মাধবকে দেখে তটস্থ হয়ে উঠে দাঁড়ালো। আসুন জ্যাঠামশাই। মাধব স্বস্তিবাচন উচ্চারণ করে বললেন, তোমার কাছে একটা বিশেষ দরকারে এলাম হে। কাল রাতে কি কোনো ঘটনা ঘটেছে? সারা গায়ে তো হুলুস্থুলু পড়ে গেছে হে। গায়ে নাকি একটা রাক্ষস বা দানব বা ভূত কিছু একটা এসেছে। অনেকেই দেখেছে তাকে। বীরচন্দ্র একটু হাসল, বলল, সবাই খুব ভয় পেয়েছে বুঝি? ভীষণ। সারা গায়ে এখন ওই একটাই আলোচনা। বীরচন্দ্র ফের বিষণ্ণ হয়ে বলল, ভয় পেলে লোকে ভুল দেখে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারত লোকটা দৈত্য, দানব, অপদেবতা কিছুই নয়, তবে খুব বড় সড়ো চেহারার একজন মানুষ। সে কি এখন তোমার কাছেই আছে? বীরচন্দ্র মাথা নেড়ে বলল, আছে। তাকে আমি লুকিয়ে রেখেছি। তোমার বলিহারি দুর্জয় সাহস! লোকটা কেমন না জেনে আশ্রয় দিয়ে দিলে, সেটা কি ঠিক হয়েছে বীরু? বীরচন্দ্র
বিষণ্ণ মুখে বলল, জ্যাঠামশাই, লোকটা পাগলাটে ধরনের হলেও বোধহয় বিপজ্জনক নয়। স্মৃতিশক্তি বড়ই দুর্বল। আমি আশ্রয় না দিলে আজ সকালে নবীগঞ্জের লোকেরা ওকে হয়তো রাক্ষস বা দৈত্য মনে করে সবাই মিলে পিটিয়ে মেরে ফেলত। লোকে ভয় পেলে তো আর কাণ্ডজ্ঞান কিছু থাকে না। মাধব একটু চিন্তা করে বললেন, বোধহয় তুমি বিচক্ষণের মতোই কাজ করেছ। লোকটার পরিচয় কিছু জানতে পারলে কি? কি চায় ও? বীরচন্দ্র চিন্তিত মুখে বলল, ও একজন লোককে খুঁজছে, কিন্তু সে যে কে তা ঠিকঠাক বলতে পারছে না। চেহারার বিবরণ একবার এক এক রকম দেয়, নামও নানা রকম বলছে, কিন্তু মনে হচ্ছে লোকটার ওপর ওর খুব রাগ। ওর ধারণা লোকটা নবীগঞ্জে এসেছে বা শিগগিরই আসবে। আমি সেই জন্যই একটু চিন্তিত জ্যাঠামশাই। কেন বলো তো? চিন্তার কি আছে? আসলে ওর কথা শুনে মনে হচ্ছে যার সন্ধানে এসেছে সেই লোকটা খুবই খারাপ ধরনের। একটা কোনো মতলব হাসিল করতে এসেছে। সেই লোকটা বোধহয় এরও কোনো ক্ষতি করেছিল কখনো, কিন্তু কি ক্ষতি করেছিল তা বলতে পারছে না। ওর মনে নেই, শুধু মনে আছে ক্ষতি একটা করেছিল। তার নাম ধাম কিছু জানতে পারলে? কেমন লোক এ? নাম বলছে কিঙ্কর। চেহারা দেখে মনে হয় কুস্তি টুস্তি করত। গায়ে খুব জোরও আছে। সম্ভবত মাথায় চোট পেয়ে স্মৃতি নাশ হয়েছে। কিঙ্কর নাম? পদবী কি? কিঙ্কর সেনাপতি। মাধবের ভ্রু কুঁচকে গেল। সেনাপতি? আশ্চর্যের বিষয়, তোমার বাবা পূর্ণচন্দ্রের দরবারে একজন কুস্তিগীর ছিল, তার নাম শঙ্কর সেনাপতি। তারও বিশাল চেহারা ছিল, নাম ডাকও ছিল খুব। এই কিঙ্কর সেই শঙ্করের কেউ হয় না তো? বীরচন্দ্র মাথা নেড়ে বলে, তা তো জানি না। লোকটা কোথায়? চলুন, ওই কোণের দিকে একটা ঘরে ঘুমোচ্ছে। বীরচন্দ্র মাধবকে দোতলার শেষ প্রান্তে একটা ঘরে নিয়ে এলো। ভেজানো দরজা ঠেলে দুজনে ভিতরে ঢুকলেন। রাজবাড়ির সব জিনিসই আকারে বেশ বড়। এই কোণের ঘরটায় খাট পালঙ্ক না থাকলেও বিশাল একখানা চৌকি আছে, অতি মজবুত শাল কাঠে তৈরি। তার ওপর শতরঞ্চিতে শুয়ে বিশাল চেহারার লোকটা অকাতরে ঘুমোচ্ছে। গায়ে হাত কাটা গেঞ্জি আর পরনে পাজামা, বোধহয় বীরুর দেওয়া। মাধব তার মুখের দিকে তীক্ষ্ণ চোখে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, মনে হচ্ছে এ শঙ্করেরই ছেলে। চেহারার আদল অনেকটা একই রকম। দুজনে ফের বৈঠকখানায় ফিরে এসে মুখোমুখি বসলেন। মাধব বললেন, ওকে দেখে গাঁয়ের লোক এত ভয় পেল কেন তা বুঝলাম না। চেহারাটা বিরাট ঠিকই, কিন্তু বিকট তো নয়। জ্যাঠামশাই, কিঙ্করের পোশাক তো আপনি দেখেননি? ও পরেছিল কালো শার্টিনের ওপর জরির কাজ করা পোশাক, অনেকটা রাজা টাজাদের মতো। তাইতেই লোকে হয়তো ভড়কে গিয়ে থাকবে। মাধব গম্ভীর মুখে বললেন, অন্ধকার রাত্রি, জরির পোশাক এবং বিরাট চেহারা, সব মিলিয়ে এই কাণ্ডটা ঘটেছে। এখন একে নিয়ে তুমি কি করবে? আপাতত আমার কাছেই রেখে দেব। মুশকিল হচ্ছে ছেলেটা মাঝে মাঝে খুব চঞ্চল হয়ে উঠছে। একটা কিছু বোঝাতে চাইছে কিন্তু পেরে উঠছে না। ও ঘুমিয়ে পড়ার ফলে রাতে আমি ওর মাথাটা দেখেছি। সন্দেহ ছিল মাথার চোট থেকেই হয়তো স্মৃতিবংশ হয়ে থাকতে পারে। মাথার পেছন দিকটা দেখলাম মস্ত বড় একটা ক্ষতচিহ্ন শুকিয়ে আছে।
দেখে বোঝা যায় খুব বেশি দিন আগেকার চোট নয়, সম্প্রতি হয়েছে। মাধব মাথা নেড়ে বললেন, বুঝেছি। ওর কাছ থেকে আরো কিছু কথা বের করতে হবে। আমি একটা বিপদের গন্ধ পাচ্ছি। সেটা আমিও পাচ্ছি, কিন্তু কিরকম বিপদ হতে পারে বলে আপনার মনে হয়? মাধব একটু ভেবে বললেন, বিপদ অনেক রকমেরই হতে পারে। এই তোমার কথাই ধরো, তুমি রাজবংশের ছেলে, রাজা গজাদের ওপর অনেকের রাগ তো থাকেই। বীরচন্দ্র একটু গম্ভীর হয়ে বলল, সতর্ক থাকতে বলছেন? হ্যাঁ, থাকা ভালো। তোমার অস্ত্রশস্ত্র আছে কি? কিছুই প্রায় নেই। বন্দুক পিস্তল যা ছিল সব সরকারকে দিয়ে দিয়েছি। দুখানা ভালো দোধারওয়ালা বিলিতি তরোয়াল আছে, আর সামান্য কয়েকটা ছোড়াছুরি। তরোয়াল চালাতে পারো? আগে পারতাম, এখন ভুলে গেছি। যা জানো তাতেই হবে, তোমার রক্তেই শিক্ষাটা আছে, চিন্তা করো না। বীরচন্দ্র একটু হেসে বলল, আমি নিজের জন্য কখনোই চিন্তা করি না জ্যাঠামশাই, অযথা ভয়ও পাই না। তবে আপনি যখন বলছেন তখন সতর্ক থাকব। আমি লোকটার সঙ্গে একটু কথা বলতে চাই, বুঝলে বীরু, অবশ্য তোমার আপত্তি না থাকলে। এমা আপত্তি কিসের জ্যাঠামশাই? আপনি বিচক্ষণ মানুষ, হয়তো ওর কথার সূত্র ধরে কিছু অনুমান করতে পারবেন। ও যে শঙ্কর সেনাপতির ছেলে এটা তো আমি আবিষ্কার করতে পারিনি, আপনিই পেরেছেন। আপনি বসুন, আমি ওকে ডেকে আনছি। বীরচন্দ্র উঠে গেল এবং কিছুক্ষণ পর তার পিছু পিছু প্রকাণ্ড চেহারার কিঙ্কর এসে ঘরে ঢুকে দাঁড়ালো। মাধব ঘোষাল তার আপাদমস্তক ভালো করে লক্ষ্য করলেন। হ্যাঁ, এ কুস্তিগিরি বটে, কিন্তু ছোট ছোট দুখানা চোখে বুদ্ধির দীপ্তি নেই। কেমন একটা অস্থির, উদ্বেগাকুল তার চাউনি। মাধব হাসি মুখে বললেন, বসো কিঙ্কর। কিঙ্কর একখানা চেয়ারে বাধ্য ছেলের মতো বসল। একটু জড়সড় ভাব। দিনের আলোতে লোকটাকে এত নিরীহ লাগছিল যে এই লোকটাই কাল রাতে গায়ে দৌরাত্ম্য করে বেরিয়েছে সেটা বিশ্বাসই হয় না। মাধব তার দিকে তীক্ষ্ণ চোখ রেখেই বললেন, নবীগঞ্জে তুমি আগে কখনো এসেছো? কিঙ্কর একটু হতবুদ্ধির মতো বসে থেকে ডাইনে বায়ে মাথা নেড়ে বলল, না। একসময় তোমার বাবা শঙ্কর সেনাপতি কিন্তু এখানে থাকতো। এই রাজবাড়িতেই হাতিশালের পেছনে তার ঘর ছিল, সেটা জানো? কিঙ্করের চোখে কি একটু স্মৃতির ঝলকানি দেখা দিয়েই মিলিয়ে গেল। একটা ঢোক গিলে সে বলল, কিন্তু লোকটা কোথায়? তুমি কি একটা বজ্জাত লোককে খুঁজছো? কিঙ্কর হঠাৎ উত্তেজিত হয়ে দু হাত মুঠো পাকিয়ে শক্ত হয়ে দাঁত কিরমির করে বলল, তাকে পেলে আমি। মাধব হাসলেন। উত্তেজিত হয়েও না, সে হয়তো এখন নবীগঞ্জে এসে পৌঁছায়নি। এখন বলো তো, লোকটা কেন নবীগঞ্জে আসছে? কিঙ্কর কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে হঠাৎ বলে উঠল, মারবে, কিন্তু তাকে আমি। মাধব বাধা দিয়ে বলল, কাকে মারবে? কিঙ্কর আবার ঠান্ডা হয়ে মাথা চুলকে একটু ভাবল, তারপর বলল, একজনকে মারবে। তোমাকে কি তার জন্যই এখানে পাঠানো হয়েছে? কে পাঠালো তোমাকে? কিঙ্কর হঠাৎ বলে উঠল, বাবা। তোমার বাবা শঙ্কর? সে এখন কোথায়? কিঙ্কর সজোরে ডাইনে বায়ে মাথা নেড়ে বলল, নেই, মেরে ফেলেছে বন্দুক দিয়ে।
বন্দুক দিয়ে? দুম করে। ওহ, কি শব্দ! বলে যেন সব হয় একবার চারদিক চেয়ে দেখে নিল কিঙ্কর। মাধব বললেন, আমাদের বন্দুক নেই, ভয় পেও না। ওই লোকটার আছে, দুম দুম করে শব্দ হয়। বন্দুক খুব খারাপ জিনিস। তোমাকে লোকটা কি দিয়ে মারল? বন্দুক দিয়ে। বলে কিঙ্কর একবার ডান হাতটা তুলে মাথার পেছন দিককার ক্ষতস্থানটিতে হাত বুলিয়ে নিল। মাধব আর বীরচন্দ্র নিজেদের মধ্যে একটু দৃষ্টি বিনিময় করে নিলেন। মাধব মৃদু স্বরে বললেন, বজ্জাত লোকটা এখানে কাকে মারতে আসবে? একজনকে। কয়েকটা নাম বলছি, মনে করে দেখো তো এদের মধ্যে কেউ কিনা। মাধব ঘোষাল, সত্যেন রায়, পুঁটে সর্দার, হরিহর পণ্ডিত, বীরচন্দ্র রায়চৌধুরী, এদের মধ্যে কেউ? কিঙ্কর মাথা নেড়ে বলল, এরা নয়, অন্য লোক। নামটা মনে নেই বুঝি? রাজু। মাধব ভ্রু কুচকে বললেন, রাজু? এখানে রাজু নামে আবার কে আছে? আমার নাতির নাম রাজু বটে, কিন্তু সে তো বাচ্চা ছেলে। কিঙ্কর হঠাৎ বলে উঠল, আমার খিদে পেয়েছে। বীরচন্দ্র তাড়াতাড়ি উঠে গেল এবং একটু বাদেই বনমালী একখানা গামলার সাইজের রাজকীয় কাঁসার বাটিতে বিপুল পরিমাণে চিড়ে দই আর সন্দেশের ফল আর নিয়ে এলো। কিঙ্কর যে খেতে খুবই ভালোবাসে সেটা তার খাওয়ার ভঙ্গি দেখেই বোঝা গেল। গপাগপ করে 3 মিনিটে বাটিটা শেষ করে সে এক ঘটি জল খেয়ে হঠাৎ বলল, সোনা। মাধব একটু ঝুঁকে পড়লেন। কিসের সোনা? কোথায় সোনা? আছে, লোকটা জানে। মাধব একবার বীরচন্দ্রের দিকে তাকালেন। বীরচন্দ্রের মুখে কোনো ভাবান্তর নেই। মাধব বললেন, কিছু বুঝতে পারছো বীরু? আগে না জ্যাঠামশাই, হয়তো আবোল তাবোল। একটা ষড়যন্ত্রের আভাস বলে মনে হচ্ছে না তোমার? বীরচন্দ্র একটু হাসল, বলল, আপনি উদ্বিগ্ন হচ্ছেন কেন? কিঙ্করের বুদ্ধি স্থির নেই, স্মৃতিশক্তিও কাজ করছে না। বিচ্ছিন্ন কথা থেকে কিছু তো বোঝার উপায় নেই। মাধব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিচ্ছিন্ন কথাগুলোকে জোড়া দিলে কিন্তু একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। একটা পাজি লোক শঙ্করকে খুন করেছে, কিঙ্করকেও জখম করেছে, তারপর এখানে রাজু নামে কাউকে খুন করতে আসছে। রাজুর কাছে হয়তো সোনাদানাও আছে। বীরচন্দ্র গম্ভীর হয়ে বলল, সেটা অসম্ভব নয়, তবে গায়ে তো রাজু নামে কেউ নেই বলছেন। মাধব বললেন, আমার চেনা জানার মধ্যে হয়তো নেই, ভালো করে খুঁজে দেখতে হবে। মাধব কিঙ্করের দিকে তাকিয়ে হঠাৎ অদ্ভুত একটা প্রশ্ন করলেন, আচ্ছা কিঙ্কর, তুমি কি কি খেতে ভালোবাসো? কিঙ্কর এই প্রশ্নটা শুনে যেন খুশি হলো, বলল, লাল ঢেকি ছাটা চালের ভাত, ঘন মুগ ডাল, খাসির মাংস, পায়েস আর রসগোল্লা। মাধব সন্তুষ্ট হয়ে বললেন, কখনো কখনো স্মৃতি বেশ কাজ করছে দেখছি। আচ্ছা কিঙ্কর, কোন দোকানের রসগোল্লা সবচেয়ে ভালো? চারু ময়রা। চারু ময়রার দোকানটা কোথায়? কেন, বাজারে। কোথাকার বাজার? রসুলপুর। মাধব বীরচন্দ্রের দিকে তাকিয়ে বললেন,
রসুলপুর খুব একটা দূরে নয়, সেখানে আমার যজমান আছে। আজ বিকেলেই খবর পেয়ে যাব। মনে হচ্ছে ঘটনার সূত্র সেখানেই পাওয়া যাবে। মাধব উঠে পড়লেন, মুখে দুশ্চিন্তা আর উদ্বেগ। বাড়ি ফেরার পথে তিনি দুটো কাজ করলেন। নিমাই আর নিতাইকে পাঠালেন গাঁয়ে রাজু নামে কেউ আছে কিনা তা ভালো করে খুঁজে দেখতে। দ্বিতীয় কাজটা দুঃখহরণের সঙ্গে একটা গোপন সাক্ষাৎকার। এদিকে মাধবের প্রস্তাব শুনে দুঃখবাবু একটু আঁতকে উঠে বললেন, 12 মাইল? ও বাবা, 12 মাইল দৌড়লে আমি মরেই যাব। মাধব প্রশান্ত মুখে বললেন, ভূতের গাঁটটা খেয়ে তোমার অনেক উন্নতি হয়েছে দুঃখহরণ, কিন্তু সেটা তুমি বুঝতে পারছো না। 12 মাইল তোমার কাছে এখন কিছুই না। এবেলা রসুলপুরে যাওয়ার কোনো গাড়ি নেই, এখন তুমিই ভরসা। খবরটা জরুরি কি না? দুঃখবাবু দুঃখিতভাবে বললেন, আমি রোগা দুর্বল মানুষ, আমার ওপর অনেক অত্যাচারও হয়েছে। কাতুকুতু সুরসুরি গাঁটটা কিছুই আর বাকি নেই। এর ওপর আপনি 12 মাইল দৌড় করালে আমি কি আর বাঁচব? খুব বাঁচবে। তুমি রোগা দুর্বল ছিলে বটে, কিন্তু এখন তোমার হাত পা সবল হয়েছে, ফুসফুসের ক্ষমতা বেড়েছে। তুমি সেটা পরীক্ষা করে দেখো না। মনে রেখো, তুমিও একজন কুস্তিগিরের বংশধর। কুলাঙ্গার হওয়া কি ভালো? দুঃখবাবু রাজি হচ্ছিলেন না। বললেন, ও আমি পারবো না মশাই, আপনি অন্য লোক দেখুন গে। বলেই হঠাৎ একটা আর্তনাদ করে লাফিয়ে উঠলেন দুঃখবাবু। ওহ, এখন আবার গাঁটটা পড়ছে কেন? এ সময় তো গাঁটটা পড়ার কথা নয়। সকালে যে 4-5 মাইল দৌড়ে এলাম, উফ, এই আবার একটা মারল। মাধব গম্ভীর মুখে দুঃখবাবুর দিকে চেয়ে বললেন, তাহলে তুমি যাবে না? দুঃখবাবু দাঁত মুখ খিচিয়ে বললেন, যাচ্ছি মশাই, যাচ্ছি। না গিয়ে উপায় আছে? যা দুখানা গাঁটটা ঝেড়েছে যে মাথা ঝিমঝিম করছে। তা কিসের খবর আনতে হবে বলুন তো? তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। মাধব বললেন, রসুলপুরে শঙ্কর সেনাপতির খোঁজ করো। তার একটা ছেলে আছে, নাম কিঙ্কর। তাদের সব খবর আমার চাই। তাদের সম্পর্কে কোনো গুজব থাকলে তাও শুনে এসো। দুঃখবাবু দৌড় শুরু করে দৌড়তে দৌড়তেই বললেন, ঠিক আছে মশাই, ঠিক আছে। আমার আর দাঁড়ানোর উপায় নেই, শিলাবৃষ্টির মতো গাঁটটা পড়তে লেগেছে যে। মুহূর্তের মধ্যে দুঃখবাবু হাওয়া হয়ে গেলেন। মাধব বাড়ি ফিরে বাগানে একটা গাছের ছায়ায় বসে গম্ভীর মুখে ভাবতে লাগলেন। শঙ্কর সেনাপতিকে তিনি চিনতেন। খুবই ডাকাবুকো লোক। রাজা পূর্ণচন্দ্রের আমলেই এ রাজবাড়ির সুদিন শেষ হয়ে যায়। সরকারের ঘরে বিস্তর দেনা জমে গিয়েছিল কিনা, সেসব মেটাতে গিয়ে পূর্ণচন্দ্র সর্বশান্ত হন। পোষ্যদের বিদায় করে দিতে হয় তাকে। দাসদাসীদের বেতন দেওয়ার ক্ষমতাও তার আর ছিল না। রাজবাড়ি সংস্কারের অভাবে ভেঙে পড়ছিল, তা সারানোর ক্ষমতাও তার তখন নেই। বসতবাড়ি আর সামান্য দেবত্র সম্পত্তি ছাড়া সবই ক্রোক হয়ে যাওয়ার পর রাজবাড়ি একেবারে ভূতের বাড়ির মতো হয়ে গেল। পূর্ণচন্দ্রের মৃত্যুর পর নাবালক বীরচন্দ্রকে ঠকিয়ে আমলা, কর্মচারী এবং আত্মীয়রা অস্থাবর যা কিছু ছিল সব হাত করে নেয়। সেটা তো এক ইতিহাস, কিন্তু শঙ্কর সেনাপতির কি হলো তা মাধব জানেন না। রাজুটাই বা কে? কিঙ্করের অসংলগ্ন কথাবার্তাকেই বা কতখানি গুরুত্ব দেওয়া উচিত? কিঙ্কর যদি পাগল হতো তাহলে মাধব গুরুত্ব দিতেন না, কিন্তু কিঙ্কর পাগল নয়, স্মৃতিভ্রষ্ট হয়েছে মাত্র। তাছাড়া শঙ্কর সেনাপতির ছেলে। মাধবের মনটা কুডাক ডাকছে। দুঃখবাবু দৌড়ে যখন রসুলপুর পৌঁছলেন তখন বেলা 10:30টার বেশি হয়নি। তিনি হাঁফিয়ে পড়লেও নেতিয়ে পড়েননি।
ধুতির খুঁটে ঘাড় গলার ঘাম মুছে একটু জিরিয়ে নিলেন তিনি। গাঁটটা বন্ধ হয়ে গেছে, খিদেও পেয়েছে। রসুলপুর একটা বড় গঞ্জ, মেলা দোকানপাট, বাড়িঘর, বহু মানুষের বাস। বাজারটাও বেশ বড়। চারু ময়রার মিষ্টির দোকানে বসে দুঃখবাবু গোটা দশেক গরম গরম রসগোল্লা খেলেন। তারপর দোকানিকে জিজ্ঞেস করলেন, তা বলি হ্যাঁ মশাই, এখানে শঙ্কর সেনাপতির বাড়িটা কোন দিকে বলতে পারেন? দোকানি মুখখানা তোম্বা করে বলল, শঙ্কর সেনাপতি? তাকে আর খুঁজে কি হবে? তাকে তো কয়েকটা গুন্ডা এসে নিকেশ করে গেছে। দুঃখবাবু অবাক হয়ে বলেন, খুন নাকি? খুন বলে কিছু খুন, একেবারে ঝাঁঝরা করে দিয়ে গেছে। ছেলেটাও মরছিল, তবে বড়ার জোরে প্রাণটা রক্ষে হয়েছে। এই তো সবে পরশু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কোথায় যেন চলে গেছে। বাড়িতে আর কেউ নেই? না, বাপ বেটায় থাকতো, কুস্তি টুস্তি করে বেশ নাম হয়েছিল কিঙ্করের। এমনিতে নিরীহ মানুষ ছিল তারা। কেন হামলা হলো কেউ জানে না। খুনি ধরা পড়েনি? না মশাই, গভীর রাতে এসে কাজ ছেড়ে পালিয়ে গেছে। তাদের খবর কোথায় পাই বলতে পারেন? খুনির খবর খুঁজছেন? দুঃখবাবু আতকে উঠে বললেন, না 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 না, আমি বাপ বেটার খবর নিতে এসেছি। খবর ওইটুকুই। এদিকে দোকানের একটা বেঞ্চে বসে একটা লোক ঘাপটি মেরে সব কথাগুলো শুনছিল। হঠাৎ বলে উঠল, আগে শঙ্করের কাছে একখানা খবর ছিল, সেই খবর চেপে রেখেছিল এতদিন, সেই জন্যই তো বেঘরে প্রাণটা গেল। দুঃখবাবু বললেন, কিসের খবর? তা অত জানি না, পাঁচজন পাঁচ কথা বলে আর কি। সেই কথাগুলো একটু শুনতে পাই কি? তা পাবেন, তবে এক কাপ চা খাওয়াতে হবে। দুঃখবাবু দুঃখের শেষ নেই। এই তো দৌড়ে এলেন, তার উপর আবার একে চা খাওয়াতে হবে। তিনি বললেন, চা খাবেন? খাওয়াবো, আগে বলুন। শঙ্কর কোনো এক রাজবাড়িতে মাইনে করা কুস্তিগীর ছিল বলে শোনা যায়। তা সেই রাজবাড়ির কোনো গুপ্ত খবর সে জেনে ফেলে। কিসের খবর তা আমি বলতে পারবো না, তবে লুকোনো খবরই হবে। গুন্ডাগুলো অনেক দিন ধরেই নাকি তাকে শাসাচ্ছিল। ও বাবা, এ যে সাংঘাতিক কাণ্ড! সাংঘাতিক মানে? খুবই সাংঘাতিক। চারদিকেই সাংঘাতিক সাংঘাতিক সব কাণ্ড হচ্ছে মশাই। আজকাল আর কারো প্রাণের কোনো দাম আছে নাকি? চায়ের দামটা দিয়ে দেবেন কিন্তু। আজ চলি। ও হ্যাঁ, ভালো কথা, তা আপনার কোথা থেকে আগমন হচ্ছে? আগে নবীগঞ্জ। নবীগঞ্জ? বাহ, বেশ তো। নবীগঞ্জ ভালো জায়গা, জল হাওয়া ভালো, ঝুট ঝামেলা নেই। দুঃখবাবু দুঃখের সঙ্গে বললেন, ভালো জায়গা? ভালো জায়গা নিকুচি করেছে। অতি যাচ্ছে তাই জায়গা মশাই। কাতুকুতু সুরসুরি গাটটা কি নেই সেখানে? দোকানির কাছে হদিশ জেনে নিয়ে দুঃখবাবু শঙ্কর সেনাপতির বাড়িটাও দেখলেন। গঞ্জের শেষ প্রান্তে নদীর ধারে একখানা ছোট্ট বাড়ি, সামনে বাগানে একটা কুস্তির আখড়া। বাড়িটা তালা দেওয়া হলেও আখড়ায় কয়েকজন কুস্তি প্র্যাকটিস করছিল। দুঃখবাবু কুস্তি টুস্তি পছন্দ করেন না, তবু পায়ে পায়ে ভেতরে ঢুকে একপাশে দাঁড়িয়ে কুস্তি দেখতে লাগলেন। কেউ তাকে বিশেষ লক্ষ্য করল না। খানিকক্ষণ কুস্তি দেখার পর জিনিসটা তার বেশ ভালো লাগতে লাগলো। উত্তেজনা বোধ করতে লাগলেন। একজন পালোয়ান আরেকজন পালোয়ানকে কাবু করেও সামান্য ভুলের জন্য হারাতে পারছিল না দেখে দুঃখবাবু হঠাৎ চেঁচিয়ে উঠে বললেন, আরে বা পায়ে লেঙ্গি মারুন না, ডান পায়ে ভর দিন তারপর। আশ্চর্যের বিষয়, পালোয়ানটা তাই করল এবং প্রতিদ্বন্দ্বীকে চিৎ করে উঠে দাঁড়িয়ে দুঃখবাবুর দিকে চেয়ে বলল,
আপনি তো ওস্তাদ লোক মশাই, আসুন ল্যাঙ্গট পরে নিয়ে নেমে পড়ুন তো। আমাদের শেখানোর কেউ নেই। শঙ্কর ওস্তাদ খুন হওয়ার পর থেকে আমাদের কিচ্ছু হচ্ছে না। আপনি নেমে পড়ুন তো। দুঃখহরণবাবু সভয়ে 3 হাত পিছিয়ে গিয়ে বললেন, পাগল নাকি? আমি তো ফুয়ে উড়ে যাব। যারা চারধারে বসে কুস্তি দেখছিল, মাটি মাখা শরীরে সেই সব ছেলে ছোকরা হঠাৎ উঠে হইচই করে এসে তাকে ঘিরে ধরে বলল, আপনি ওস্তাদ লোক, দেখেই বুঝেছি আপনাকে ছাড়ছি না। একরকম জোর করেই তাকে তারা ল্যাঙ্গট পড়তে বাধ্য করল। দুঃখবাবু কাঁপতে কাঁপতে আখড়ায় নামলেন। কুস্তির কও তিনি জানেন না, কিন্তু উপায় কি? মাধব ঘোষালের পাল্লায় পড়ে বেঘোরে না প্রাণটা চলে যায়। কুস্তি করতে এলো নিতান্ত ছোকরা এক কুস্তিগির, বেশ লম্বা চওড়া চেহারা। তার দুখানা হাত যেন সারাশির মতো এসে জাপটে ধরল দুঃখবাবুকে। তিনি চোখে অন্ধকার দেখলেন, তবে আত্মরক্ষার তাগিদে আঁকুপাকু করতে লাগলেন। হঠাৎ মাথায় খটাং করে একটা গাঁটটা এসে লাগলো। কে যেন কানে কানে বলল, বা হাতটা তুলে ওর ঘাটটা ধর, অন্য হাত দিয়ে থুতনির তলায় চেপে উল্টে দে। দুঃখবাবু তাই করলেন এবং ছেলেটা পটাং করে তাকে ছেড়ে উল্টে পড়ে গেল। চারদিকে সপ্রশংস হর্ষধ্বনি উঠল। হ্যাঁ, ওস্তাদ বটে, ওস্তাদ, একদম ওস্তাদ, বিলকুল ওস্তাদ। দুঃখবাবু হাঁফাতে হাঁফাতে পালানোর পথ খুঁজছিলেন, কিন্তু পালাবেন কি? সবাই একেবারে ঘিরে ধরেছে তাকে। পালানোর উপায় নেই, ফলে আবার একজনের সঙ্গে কুস্তি করতে হলো দুঃখবাবুকে। এবার কেউ কানে কানে প্যাচ মারার কায়দা শেখালো না। দুঃখবাবু নিজেই একটা প্যাচ আবিষ্কার করে দ্বিতীয় জনকেও হারিয়ে দিয়ে খুবই অবাক হয়ে গেলেন। চারদিকে একটা হইচই পড়ে গেল। দুঃখবাবু আর তেমন দুঃখ দুঃখ ভাবটা টের পাচ্ছিলেন না। আজ তার ঘাড়ে একটা কিছুর ভর হয়ে থাকবে হয়তো। তিনি 3 নম্বর লড়াইতেও ভালোই লড়লেন এবং জিতে গেলেন, অথচ এই কুস্তিগিরদের হাতে তার মারা যাওয়ার কথা। কুস্তির আসরটা একসময় শেষ হলো। দুঃখবাবুকে মাঝখানে রেখে সবাই ঘিরে বসলো তাকে। একজন বলল, এতদিন কোথায় ছিলেন ওস্তাদ? আপনাকে পেলে আমাদের শঙ্কর ওস্তাদের কথা মনেই থাকবে না। দুঃখবাবু শঙ্কর সেনাপতির কথা ভুলেই গিয়েছিলেন। নামটা শুনে ফের মনে পড়ল। বললেন, দেখো ভাই, আমি একটা জরুরি কাজে এসেছি। শঙ্কর সেনাপতি কিভাবে খুন হলো তা কেউ জানো? একজন বলল, খুনটা হয়েছে মাঝরাতে, কেউ তখন জেগেছিল না। বন্দুকের শব্দে যখন পাড়ার প্রতিবেশীর ঘুম ভাঙে তখন অনেক দেরি হয়ে গেছে। কিঙ্করের মাথায় চোট হয়েছিল, তাকে হাসপাতালে আমরাই নিয়ে যাই, তবে সে বেঁচে গেছে। সে এখন কোথায়? তা কেউ জানে না। পরশুদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে কোথায় যেন চলে গেছে। তবে হাসপাতালে যে নার্স তার দেখাশোনা করতো, সে বলেছে কিঙ্কর নাকি বিকারের ঘোরে একটা রাজবাড়ির কথা বলতো। তোমরা আর কেউ কিছু জানো না? একজন বলে উঠল, আমি জানি। শঙ্কর ওস্তাদের কাছে মাসখানেক যাবৎ একটা লোক আনাগোনা করছিল। সেই লোকটা যাতায়াত শুরু করার পর থেকেই ওস্তাদের একটা ভাবান্তর লক্ষ্য করতাম, কেমন যেন গম্ভীর দুশ্চিন্তাগ্রস্ত। একদিন আমাকে ডেকে বলল, ওরে, আমি হঠাৎ মারা পড়লে তোরা কেউ একজন একটা খবর দিতে পারবি? আমি বললাম, হঠাৎ মারা যাওয়ার কি হলো? ওস্তাদ বলল, কারণ আছে বলেই বলছি, গতিক সুবেদের নয়, আমার পেছনে লোক লেগেছে। আর একটা ছেলে বলে উঠল, ওস্তাদ আমাকেও একদিন বলেছিল কারা যেন একটা গুপ্ত খবরের জন্য তাকে ভয় দেখাচ্ছে। আগের ছেলেটাকে দুঃখবাবু জিজ্ঞেস করলেন, যে লোকটা যাতায়াত করতো তার চেহারা কেমন?
লম্বা চওড়া, কালো চেহারা, খুব ভয়ঙ্কর দুখানা চোখ। নাম জানো? না, তাকে একদিনই দেখেছিলাম, দেখলেই ভয় হয়। দুঃখবাবু উঠে পড়লেন, বললেন, যাই, উঠি, আমাকে আবার নবীগঞ্জ ফিরতে হবে। তোমাদের সঙ্গে মিশে আমার বড় ভালো লাগলো। আবার কবে আসবেন? কালই হয়তো আসবো, রোজই আসতে পারি। সবাই হর্ষধ্বনি করে উঠল। দুঃখবাবু ফেরার পথে দৌড়তে দৌড়তে গুনগুন করে গান গাইতে লাগলেন। মনে ভারী আনন্দ তার। মাধব ঘোষাল দুঃখবাবুর সব কথা মন দিয়ে শুনলেন এবং খুশি হয়ে বললেন, এই তো চাই, তোমাকে কুলাঙ্গার বলে ভাবতাম, এখন দেখছি তুমি মোটেই তা নও। দুঃখবাবু একটু কাঁচুমাচু হয়ে বললেন, সবই তো হলো ঘোষাল মশাই, এখন এই ভুতুরে গাঁটটার একটা বিহিত হওয়া দরকার। মাধব ঘোষাল শশব্যস্তে বললেন, তারা কিসের? ওটা চলছে, চলুক না, আমি তো লক্ষণ ভালোই দেখছি। দুঃখবাবু বিদায় নিলে মাধব ঘোষাল ঘটনার টুকরোগুলোকে ফের মনে মনে সাজাতে শুরু করলেন। জিগসা পাজেলের মতো ভগ্নাংশ জুড়ে ছবিটা যদি পুরো করা যায়। নিমাই আর নিতাই গোটা নবীগঞ্জার আশপাশের গাঁ ঘুরে এসে জানালো, আমরা 12 জন রাজু পেয়েছি, কিন্তু কারো বিশেষ সোনাদানা নেই। শুধু খিজিরপুরের রাজু ব্যাপারীর পয়সা আছে, তার তামাকের ব্যবসা, তবে বুড়ো মানুষ। মাধবের রাজু ব্যাপারীকে পছন্দ হলো না। তিনি বললেন, আরও খোঁজো, অনেকের হয়তো পোশাকি নাম রাজু নয়, ডাকনাম রাজু। এসবও খুঁজে বের করতে হবে তো। যে আজ্ঞে, বলে দুই বন্ধু চলে গেল। মাধব রাজুকে নিয়ে ভাবতে লাগলেন, কিন্তু কোনো কুল কিনারা পেলেন না। বিকেলের দিকে তিনি ফের রাজবাড়িতে রওনা হলেন। কিঙ্করের সঙ্গে আরও কথা হওয়া দরকার। গিয়ে দেখলেন কিঙ্কর রাজবাড়ির দোতলার বারান্দায় ডন বৈঠক করছে। বীরচন্দ্র দাঁড়িয়ে দেখছে। মাধবকে দেখে বীরচন্দ্র এগিয়ে এসে বলল, কোনো খবর আছে? ওকে ডন বৈঠক করাচ্ছে নাকি? বীরচন্দ্র হেসে বলল, হ্যাঁ জ্যাঠামশাই, করাচ্ছি। মনে হচ্ছে এসব করলে ও স্বাভাবিক থাকবে। ডন বৈঠক করার অভ্যাস আছে তো। তা বটে, তবে আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই। মাধব ঘরে বসলেন। একটু বাদে বীরচন্দ্র ঘর্মাক্ত কিঙ্করকে নিয়ে এলো। সস্নেহে মাধব বললেন, বসো কিঙ্কর। কিঙ্কর বসল। মাধব তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বললেন, লোকটা কালো, লম্বা আর খুব স্বাস্থ্যবান না? কিঙ্কর কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ বাঘের মতো লাফিয়ে উঠে দাঁড়ালো, কোথায় সে? মাধব তাড়াতাড়ি বললেন, বসো বসো, উত্তেজিত হয়েও না, সে এখনো এসে পৌঁছয়নি, কিন্তু চেহারাটা তোমার মনে পড়ছে তো? কিঙ্কর ফের বসল এবং ভাবতে লাগলো। অনেকক্ষণ ভেবে বলল, হারিয়ে যাচ্ছে। কি হারিয়ে যাচ্ছে? চেহারাটা। ভালো করে ভাবো, লম্বা জোয়ান, দুখানা ভয়ঙ্কর চোখ। একটু শিউরে উঠে কিঙ্কর বলল, খুব ভয়ঙ্কর। মনে পড়ছে? চোখ দুখানা ভয়ঙ্কর। আর কিছু? আর বন্দুক, দুম করে আওয়াজ। তার একটা দল আছে না? কিঙ্কর একটু ভেবে বলল, আছে। এখন বলো তো, শঙ্কর মারা যাওয়ার আগে তোমাকে কি বলে গিয়েছিল? কিঙ্কর একটু উত্তেজিত হয়ে বলল,
বলেছিল সাবধান, সাবধান। আর কিছু নয়? কিঙ্কর কপালে আঙুল চেপে মনে করার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। কিন্তু চেষ্টা করতে করতে বলল, বলেছিল সাবধান, সাবধান, নবীগঞ্জে যাও, রাজুকে বলো ওরা আসছে। রাজুকে তুমি চেনো? কিঙ্কর মাথা নেড়ে বলল, না। আচ্ছা কিঙ্কর, তুমি তো তোতলা নও, তবে রাজু উচ্চারণ করার সময় রাজু বলছো কেন? কিঙ্কর চেয়ে রইল, কিন্তু কিছু বলল না। বীরচন্দ্র বলল, জ্যাঠামশাই, আপনি বড্ড উদ্বিগ্ন হচ্ছেন। এত ভয় পাওয়ার হয়তো কিচ্ছুই নেই, শেষ অবধি হয়তো পর্বতের মুশিক প্রসব হবে। তাই যেন হয়, তবে সাবধানের তো মান নেই বাবা। সমস্যা হচ্ছে রাজু। কে এই রাজু তা বুঝতে পারছি না। কিঙ্কর হঠাৎ বলে উঠল, রাজু একটা উঁচু জায়গায় বসে থাকে। মাধব আবার ঝুঁকে বললেন, উঁচু জায়গা? কিরকম উঁচু জায়গা? তা জানি না। পাহাড়, টিলা? ভুলে গেছি। মাধব আর একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, এমন সময় বনমালী এসে খবর দিল, রায়বাবু দেখা করতে এসেছেন। মাধব ভ্রু কুচকে বীরচন্দ্রের দিকে চেয়ে বললেন, রায়বাবুর সঙ্গে তোর আলাপ আছে নাকি? বীরচন্দ্র বলল, না, ঠিক আলাপ নেই, তবে মাস দুয়েক আগে আর একবার উনি এসেছিলেন, কুশল প্রশ্ন করে গিয়েছিলেন। বীরচন্দ্র কিঙ্করকে কোণের ঘরে রেখে এলো। তারপর বনমালীকে বলল, রায়বাবুকে নিচের বৈঠকখানায় বসাও, আমি আসছি। মাধব বললেন, তুমি একাই যাও, আমি যে এখানে আছি তা বলার দরকার নেই। তাই হবে, বলে বীরচন্দ্র চলে গেল। রায়বাবু খুবই অমায়িক মানুষ। বীরচন্দ্র বৈঠকখানায় ঢুকতেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। বীরচন্দ্র লজ্জা পেয়ে বলল, এমা আপনি উঠলেন কেন? বসুন বসুন। রায়বাবু হাত জোর করে বললেন, মানির মান রক্ষা করতে হবে না? বয়সে ছেলে মানুষ হলে কি হয়, আপনি যে রাজা তা ভুলি কি করে? বীরচন্দ্র হেসে ফেলল। রায়বাবু গম্ভীর হয়ে বললেন, মরা হাতি লাখ টাকা। মুখোমুখি বসে বীরচন্দ্র বলল, রাজাদের দিন চলে গেছে, আমি আর রাজা টাজা নই। রায়বাবু একটু হেসে বললেন, সে তো আপনি বলবেনই, তবে শুনেছি রাজদর্শনে পুণ্য হয়। তা শরীর গতিক সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই। এদিকে গায়ে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে আপনি কিছু শুনেছেন? বীরচন্দ্র অবাক হয়ে বলে, কিসের আতঙ্ক? আমার ঠিক বিশ্বাস হয় না, কিন্তু নবীগঞ্জের অনেকেই তাকে কাল রাতে দেখেছে। দৈত্য বা রাক্ষস কিছু একটা। দৈত্য বা রাক্ষসের অস্তিত্ব নেই জানি, কিন্তু এত লোকে যখন বলছে তখন কিছু একটা তো হবেই। আপনি কিছু শোনেননি? বীরচন্দ্র একটু হাসল, বলল, হ্যাঁ শুনেছি, তবে গুরুত্ব দিইনি। তাকে কিন্তু আজ কোথাও খুঁজে পাওয়া যায়নি। খুবই আশ্চর্যের বিষয় নয় কি? হয়তো পালিয়ে গেছে। রায়বাবু মাথা নেড়ে বললেন, পালিয়ে গেছে? কিন্তু সে যে একজনকে খুঁজতে এসেছিল, যাকে খুঁজছে তাকে খুন করতেই এসেছে সে।
কিন্তু তার চেহারা কেমন, নাম কি, কিছুই বলতে চাইছে না। ব্যাপারটা খুবই ভয়ের হয়ে দাঁড়ালো। কাকে খুনঠুন করে বসে তার ঠিক কি? বীরচন্দ্র একটু চুপ করে থেকে বলল, শুনেছি গায়ে আজ রাত থেকে পাহারা দেওয়া হবে। সবাই সতর্ক থাকলে অত ভয়ের কিছু নেই। আমি একটু ঘাবড়ে গেছি। কাল রাতে আমার বাড়িতে কেউ এসেছিল। আমার কুকুরকে ওষুধ মেশানো মাংস খাইয়ে ঘুম পাড়িয়ে চুরির চেষ্টা করেছিল। বাগানে খুব ভারী আওয়াজও শুনেছি। ভাবছি কদিনের জন্য নবীগঞ্জ ছেড়ে বাইরে গিয়ে থেকে আসব। বীরচন্দ্র হাসল, বলল, সেটাও একটা সমাধান বটে। রায়বাবু হঠাৎ প্রশ্ন করলেন, রাজবাড়িতে কি চোর টোর হানা দেয় না? বীরচন্দ্র ঠোঁট উল্টে বলল, দেয় হয়তো, তবে রাজবাড়িতে তো কিছু নেই, সবাই জানে। তবু আপনার সতর্ক থাকা ভালো। সেই রাক্ষসটা যদি হানা দেয় তাহলে কি করবেন? তা তো জানি না। অনেকে বলে আপনি নাকি গভীর রাতে বীণা বাজান। এ কথা কি সত্যি? লাজুক বীরচন্দ্র মুখ নামিয়ে হেসে বলল, ওইটাই আমার সময় কাটানোর উপায়। ভালো ভালো, কিন্তু অত নিশ্চিন্ত থাকা কিন্তু ভালো নয়। একটু সতর্ক থাকবেন। বীরচন্দ্র বিনয়ের সঙ্গে বলল, আচ্ছা। রায়বাবু তার রূপো বাঁধানো লাঠিটা তুলে পাশের একটা বন্ধ দরজার দিকে নির্দেশ করে বললেন, ওটা কিসের ঘর বলুন তো? বীরচন্দ্র লজ্জায় একটু লাল হয়ে বললেন, ওটা একসময় দরবার ছিল। দরবার? বাহ, বেশ তো। তা সিংহাসন টিংহাসন কিছু আছে নাকি? বীরচন্দ্র মাথা নেড়ে বলল, না, অনেকদিন আগেই সব বিক্রি হয়ে গেছে। ঘরটা তালাবন্ধ থাকে বোধহয়। হ্যাঁ, তবে খোলা রাখলেও ক্ষতি নেই। ইঁদুর বাদুর ঢুকবে বলে বন্ধ করে রাখা হয়েছে আর কি। এই বলে রায়বাবু উঠে পড়লেন। আর তার সঙ্গেই আমাদের গল্পের তৃতীয় খণ্ড এইখানেই শেষ হলো। আগামী পর্বে এই গল্পের ক্লাইম্যাক্সটা আমরা জানতে পারবো। শুনতে থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। দেখা হবে আগামী সপ্তাহে নবীগঞ্জের দৈত্য গল্পটির অন্তিম পর্ব নিয়ে। আজ বিদায় চাইছি আমি, অমরেশ চক্রবর্তী। নমস্কার।